আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন। কমার্স একাডেমি আর্টস একাডেমির রেগুলার যে লাইভ ক্লাস রয়েছে সেই লাইভ ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি একটু করে অপেক্ষা করব সবাই চলে আসার জন্য। লাইভে যদি সবাই চলে আসেন তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির একটা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। মূলত একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখান থেকে পরীক্ষা এসএসসি পরীক্ষায় জীবনে প্রশ্ন আসবে না, কোথা থেকে আসবে কি আসবে আমি একটু জানাচ্ছি। তার আগে যারা জয়েন হয়েছে সবাই একটু জয়েন হয়ে যাক। সবাই জয়েন হলে তাহলে আমি ইনফরমেশন গুলো জানালে আপনাদের জন্য সুবিধা হয়। যারা জয়েন হয়েছেন সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং একটু বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিবেন, এবং অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। কেননা এখান থেকে যে পরীক্ষা যে আজকে আমরা যে ম্যাথমেটিক্যাল সলভটা আমরা করবো সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ঠিক আছে, কপি লিংক। ওকে, আমি নিজে একটু শেয়ার করেছি, সবাই একটু শেয়ার করে দিবেন। লাইভটা সবার কাছে যদি একটু পৌঁছায় যায় তখন আমরা ভালো মতো ক্লাসটা শেষ করতে পারলাম, ওটাই হচ্ছে আমার জন্য কি হবে, সুবিধাজনক হিসেবে থাকবে। ওকে, আমি একটু করে দাঁড়ান, আমি একটু করে ইয়াতে একটু আমার মেসেজটা একটু দিয়ে দিই। ওখানে দিব। ওকে ওকে স্যার, দিয়ে দিলাম। সবাই লাইভে চলে আসবেন, ঠিক আছে স্যার? সবাই লাইভে চলে আসলে আজকে আমরা আলোচনা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম নাভিলা বিনতে রশিদ, তাবিবও চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম প্রান্ত দাস, নমস্কার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাজিয়া ফামিদা। এম কে তাবিব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে এইচএসসি 2024 ব্যাচ। তোমাদের যাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা রয়েছে আপনাদের জন্য তো মাস্ট বি দরকার, 100% দরকার। পাশাপাশি এসএসসি 25 কারো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে, অর্ধবার্ষিক বলেন বা আপনার হাফ ইয়ারলি পরীক্ষা বলেন, ওখানে আমাদের এই অধ্যায়টা রয়েছে, ওখানে আপনার জন্য দরকার। সো সবাই বন্ধুদেরকে মেনশন করে দিবেন, ঠিক আছে স্যার? ফাতেমা সিদ্দিকা ওয়ালাইকুম আসসালাম, তানভি ওয়ালাইকুম আসসালাম, ফাহাদ ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে চলে আসছেন। আমি একটু করে আর একটু সময় নিব, জাস্ট আরেকটা মিনিট সময় নিব। সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেন তো ভাইয়া, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেন। আর কে কোন ব্যাচ থেকে আমাকে একটু জানতে হবে, ঠিক আছে? এইচএসসি 24 কারা রয়েছেন, এইচএসসি 25 কারা রয়েছে, তাই একটা আমাকে জানতে হবে। এইচএসসি 24 কারা রয়েছেন এবং এইচএসসি 25 কারা রয়েছেন, তাই একটা আমার জানতে হবে। এইচএসসি 24 থেকে যারা আছেন তারা একটু এইচএসসি 24 বা 24 লিখেন, যারা 25 থেকে আছেন যারা 25 বা এইচএসসি 25 লিখেন। একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে দিব আমরা, যারা যারা হচ্ছে এইচএসসি 2024 ব্যাচের যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমরা একটা নিউজ দিয়ে দিব। সেটা হচ্ছে আগামী 27 তারিখ থেকে, জানুয়ারি মাসের 27 তারিখ থেকে আমরা একটা ব্র্যান্ড নিউ ব্যাচ শুরু করতে যাচ্ছি। যেই ব্যাচের মধ্যে আপনি প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস পাবেন। প্রতিটা দিন আপনি 2 ঘন্টা করে ক্লাস পাবেন, পাশাপাশি এক ঘন্টা করে হচ্ছে আপনি কি পাবেন, এক্সাম পাবেন। 1 ঘন্টা করে আপনি এক্সাম পাবেন। ডেইলি আপনি 3 ঘন্টা আমাদের সাথে কানেক্টেড থাকতেছেন। পাশাপাশি আপনি সপ্তাহে 7 দিনে 7 দিন ক্লাস পাবেন। প্রায় 150 প্লাস আপনি ক্লাস পাবেন, 100 প্লাস এক্সাম পাবেন। পাশাপাশি ফাইনাল মডেল টেস্ট তো ফ্রি। যে ফাইনাল মডেল টেস্টের মধ্যে আমরা দিচ্ছি আবার স্বর্ণ, ঠিক আছে? সো যারা ওই ব্যাচের মধ্যে এনরোল করতে চান তারা অবশ্যই আমাদের কোচিং এ যোগাযোগ করবেন, অথবা আমাদের পেজের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আপনি জেনে যাবেন, ঠিক আছে? ওকে স্যার, আমি আর দেরি করবো না। আজকে আমাকে সুন্দর সুন্দর লাগতেছে নাকি? সবুজ ব্যাকগ্রাউন্ড, সামনে হচ্ছে কি কালো টি শার্ট, সুন্দর লাগতেছে, আমাকে নিজেরও সুন্দর লাগতেছে। ওকে, তাবিব অনেকজনকে মেনশন করে দিয়েছে, দেখো ফলোটা কত অ্যাক্টিভ। এরকম করে যদি সবাই যদি ফলোটা যদি কি সব ফলোফাইন যদি কি করতেন, মেনশন করতেন, তাহলে এখানে বন্য হয়ে যেত গা। তাসনিয়া জান্নাত 24, ফাহাদ 24, মেজর রহমান 24, তারপরে নাভিলা বিনতে রশিদ 25, তারপরে সাইমুন নাহার রাইসা 24, তানবি 24, ফারিহা সুলতানা ওয়ালাইকুম আসসালাম 24 ব্যাচ, শাহাদাত আরমান, সাইমা আওয়ালম 25। ওকে, 25 অনেক আছেন, 24ও মাশাআল্লাহ অনেক আছেন, কম নাই। নাজিম আসো 25, ফাতেমা সিদ্দিকা 24। ওকে স্যার, এবার এটা আমরা আমাদের পড়ার দিকে চলে যাবো। আমরা কি পড়াচ্ছিলাম মনে আছে? আমরা পড়াচ্ছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যার আজকে আমরা পার্ট 2 লেকচার 2 যাই বলেন না কেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে স্যার? তো এর মধ্যে গত ক্লাসে আমরা অলরেডি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটাকে আমরা ফিফো পদ্ধতি বলি, অনেকে ফাইফো পদ্ধতি বলে, অনেকে আগে আসলে আগে যায় পদ্ধতি বলে, এটার উপর আমরা বেসিক ক্লাসও করে ফেলছি। পাশাপাশি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করা শেষ করে দিয়েছি, ঠিক আছে স্যার? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেমই ধারাবাহিকতায় টপিক, লাস্ট ইন ফার্স্ট আউট থেকে আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। এখন মজার ব্যাপারও বলতে পারেন, আবার দুঃখের ব্যাপারও বলতে পারেন। যারা এসএসসি 25 তাদের জন্য মজার ব্যাপার, যারা এসএসসি 24 তার জন্য দুঃখের ব্যাপার। স্যার কিরকম দুঃখের ব্যাপার? আপনাদের এই লাস্ট ইন ফার্স্ট আউট মেথডটা
লাস্ট ইন ফার্স্ট আউট মেথড অথবা লিফো মেথডটা আপনাদের এইচএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে না, 100% এইচএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে না, 100% এইচএসসি পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু একটা ঝামেলা আছে স্যার, কি ঝামেলা আছে জানেন? দেখেন আপনাদের সামনে টেস্ট পরীক্ষা আছে না স্যার, টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষার মধ্যে 100% আপনি লাস্ট ইন ফার্স্ট আউট থেকে মাস্ট বি আপনি প্রশ্ন পাবেন, এটা ধরে নেবেন। অলরেডি অনেক কলেজে প্রি টেস্ট পরীক্ষা শেষ, ওখানে দেখেন লাস্ট ইন ফার্স্ট আউট দিয়ে দিয়েছে। আমি যদি বলি মহসিন কলেজে লাস্ট ইন ফার্স্ট আউটটা আসছে, টেস্ট পরীক্ষা আসবে কিন্তু এইচএসসি পরীক্ষা আসবে না। কেন স্যার? কারণ আমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে ওই শর্ট সিলেবাসের মধ্যে লাস্ট ইন ফার্স্ট আউটটা নাই। কিন্তু কলেজের পরীক্ষায় তাও কেন দিয়ে দেয়, কি কারণে দিয়ে দেয় আমি আসলেই জানি না, আমি আসলে জানি। তবে সিলেবাসে না থাকলেও এই টেস্ট পরীক্ষায় আসবে আসবে আসবে, লিখে নেন অবশ্যই আসবে। অলরেডি মহসিন কলেজে কিছুদিন আগে অ্যাকাউন্টিং এক্সাম শেষ হলো, ওখানে অলরেডি চলে আসছে। আমরা লাস্ট ইন ফার্স্ট আউটটাকে আমরা একটু জানার চেষ্টা করি। লাস্ট ইন ফার্স্ট আউট মানেটা কি? শেষে, লাস্ট মানে আমরা জানি শেষে, ইন মানে আসলে, ফার্স্ট মানে আগে, আউট মানে চলে যাওয়া। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষে আসলে আগে যায় পদ্ধতি। যদি শেষে যদি আসে তাকে আমরা যদি আগে যদি সেল করি তাকে আমরা কি বলি? লাস্ট ইন ফার্স্ট আউট মেথড বলি। এই পদ্ধতির মূল বক্তব্য হলো শেষে যে দরে মাল ক্রয় করা হয়েছে সে দরে পণ্য আগে বিক্রয় করা হবে। স্যার এটা কি রকম? সাপোজ আমি একটা एग्जांपल দিই। প্রথম আপনি মনে করেন 10 টাকা দিয়ে কিছু পণ্য কিনছেন, তারপরে আপনি 12 টাকা দিয়ে কিছু পণ্য কিনছেন, তারপর আপনি 15 টাকা দিয়ে কিছু পণ্য কিনছেন, তারপর আপনি 18 টাকা দিয়ে কিছু পণ্য কিনছেন। আমি চারটা ধরনের প্রশ্ন আপনাকে দিলাম, 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 18 টাকা। অঙ্কটা যদি আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি যদি হতো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে স্যার আমাদের এখানে ফার্স্ট ইন হইছে কত টাকা? 10 টাকা দামের জিনিস, তাহলে আমাকে ফার্স্টে আউট হইতে হইতেও কত টাকা দামের জিনিস? 10 টাকা দামের জিনিস। সেটা হচ্ছে কোন পদ্ধতি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিন্তু আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি স্যার? যেই জিনিসটা সবার লাস্টে অ্যাড হবে তাকে আমাকে সবার আগে কি করতে হবে? সেল করতে হবে। তাহলে প্রথমে কিনছি 10 টাকা দামের জিনিস, তারপরে কিনলাম 12 টাকা, তারপরে 15 টাকা, তারপরে 18 টাকা। তাহলে যখন আমি লাস্ট ইন পদ্ধতি যখন মেনে চলবো, যখন আমি বিক্রয় করতে যাব সবার আগে 18 টাকা দামের জিনিসটা আমাকে আগে কি করতে হবে স্যার? সেল করতে হবে। 18 টাকা দামের জিনিসটাকে আমাকে বিক্রি করে দিতে হবে। ঠিক আছে স্যার? ওকে, এবার আসেন আরেকটু করে বলি। এই পদ্ধতি কিছুটা রক্ষণশীল, এই পদ্ধতি কিছুটা রক্ষণশীল পদ্ধতি মেনে চলে, নিজেকে সেভ করে চলে আর কি। এই পদ্ধতির নিট লাভ কম দেখাবে। এখানে যেহেতু আমরা আগেরটা আগে বিক্রি না করে পরেরটা যদি আমরা আগে বিক্রি করতেছি তাহলে আমার আগের মালামালগুলো থেকে যাচ্ছে না, তাই নিট লাভ আমার এখানে কি দেখায়? কম দেখায়। কর প্রদানের দিক থেকেও কোম্পানির সাশ্রয়ী অবস্থান থাকে, যেহেতু নিট লাভ কম থাকে তাহলে করও কম দিতে হয়। ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা স্যার, মালের মূল্য বাড়তে থাকলে এই পদ্ধতি কার্যকর হবে, এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। আবার একটু বলতেছি, মালের মূল্য বাড়তে থাকলে এই পদ্ধতি কার্যকর করা হয়। তাহলে মালের মূল্য যখন বৃদ্ধি পাবে, দিন দিন যখন মালের মূল্য যখন আস্তে আস্তে যখন বৃদ্ধি পাওয়া শুরু হবে তখন আমার এই পদ্ধতি কার্যকর হবে। কোন পদ্ধতি স্যার? লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিটা আমাদের তখন কার্যকর হবে। আমরা একটা एग्जांपल দিছিলাম, ওই एग्जांपलটা একটু আমরা আবার দেখব। আমি কিছু প্রোডাক্ট ক্রয় করতেছি, কিনতেছি। কি কিনছি স্যার? এক নাম্বার আমরা চাল কিনলাম, দুই নাম্বার হচ্ছে আমরা স্যার ডাল কিনলাম, তিন নাম্বারে এসে আমরা ডিম কিনলাম, চার নাম্বার আমরা তেল কিনলাম। আপনারা যারা রয়েছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট মেথডের মধ্যে কোন জিনিসটা আমরা আগে সেল করব স্যার? আমরা কি আগে চাল সেল করব, আমরা কি আগে ডাল সেল করব, আমরা কি আগে ডিম সেল করব, নাকি আগে আমরা হচ্ছে তেল সেল করব? কোন জিনিস আমরা আগে সেল করব লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতির মধ্যে? দেখি আমাকে একটু কমেন্টে জানান তো স্যার, একটু কমেন্টে জানান তো কোন জিনিসটা আমরা আগে কি করব? সেল করব। লিফু মানি ফ্রাইডে, আজমতে মাহি, বুঝলাম না। অর্ক, তারপরে মাইনুল উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। সিন্ডি সাকিব হাসান, সারা ক্লাস, থ্যাংক ইউ স্যার। ওই আগে ওইটা আগে ইস্যু করবে কোন? আচ্ছা অয়েলটা আগে ইস্যু করবে বলতেছে, একজন তেল করবে বলতেছে। আর কেউ তেল, 4 নাম্বার তেল বলতেছে, তেল স্যার। যেভাবে বলতেছিস বেটা, এটাকে সৈত্রীনাথ মানুষজন শুনুন অন্য কিছু মনে করি ফেলবে, তেল স্যার বলে। নাবিলা বিনতে রশিদ 4, তারপরে রাইসা তেল। এই যে গোড, কত সুন্দর সুন্দর ফোলাবাইন, কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। এরকম কমেন্ট করলেই তো ভালো লাগে। ঠিক আছে, একটু রেসপন্স করেন, বাকিরা রেসপন্স করেন, একেবারে চুপচাপ করে বসে থাকি লাভ কি? একটু রেসপন্স করেন। তেল স্যার, আবার বলে একটা তেল স্যার, রে বাবা। আচ্ছা যাই হোক, আচ্ছা স্যার তাহলে কি বললাম আমরা? তাহলে আমরা জানি লাস্ট ইন ফার্স্ট আউট মানে লাস্টে যেটা ইন হয়েছে সেটা আগে ফার্স্ট আউট হবে। তাহলে স্যার আমাদের এখানে লাস্ট ইন হয়েছে কে? আমাদের এখানে লাস্ট ইন হয়েছে কে স্যার? একটু দেখেন তো, লাস্ট ইন হয়েছিল কে? তেলটা ইন হয়েছিল। তাহলে আগে আমাকে বিক্রয় করার সময় কাকে বিক্রি করতে হবে স্যার? আগে তেলকে বিক্রি করতে হবে। তারপরে কাকে বিক্রি করতে হবে স্যার? তারপর হচ্ছে ডিমকে বিক্রি করতে হবে। তারপরে কাকে বিক্রি করতে হবে স্যার? ডালকে বিক্রি করতে হবে। তারপর আমরা কাকে বিক্রি করবো স্যার?
এই যে চালকে বিক্রি করবো। লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি আমার মূল কথা হচ্ছে আগে যে জিনিসটা আমার গুদামের মধ্যে আসছিল তাকে আমাকে আগে কি করে দিতে হবে স্যার, সেল করে দিতে হবে। এই জিনিসটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে স্যার? ওকে, এরপরে আছে লাস্ট ইন ফার্স্ট আউট আমার গেল, লাস্ট ইন ফার্স্ট আউট আমার গেল। এখন আমরা কোথায় চলে যাবো স্যার? একটা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবো। তার আগে একটু বলেন না, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে। লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি? কারো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমার একটু বলেন তো। বাংলাদেশে বিবাহর ক্ষেত্রে আমি একটু যদি বলি, বাংলাদেশে বিবাহর ক্ষেত্রে কোন পদ্ধতি কার্যকর হয়? ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, নাকি ওয়েটেড এভারেজ মেথড মানে ভারযুক্ত গড় পদ্ধতি? ভারযুক্ত গড় পদ্ধতি মানে কি স্যার? এভারেজলি মানে আগেরটাও দেখে না পরেরটাও দেখে না, সামনে যেটা পায় তারা সেল করে দেয়। কোনটা হয় বাংলাদেশের বিবাহ পদ্ধতির মধ্যে স্যার একটু বলেন তো। বাংলাদেশে যখন বিবাহ প্রদান করা হয়, বিয়ে যখন আমরা দিয়ে দিই, তখন কোনটা প্রদান করা হয়? ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, নাকি ওয়েটেড এভারেজ মেথড? দেখি বলেন তো। সমস্যা নাই স্যার, ওকে, একটু বলেন দেখি বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি কার্যকর হয়? দেখি বলতে পারবেন কেউ? ফার্স্ট ইন ফার্স্ট আউটও কেউ কেউ মেনে চলে, লাস্ট ইন ফার্স্ট আউটও কেউ কেউ মনে চলে, আবার কেউ কেউ ওয়েটেড এভারেজ মেথডে চলে যায়। দেখি নাইম রুবায়েত বলতেছে ওয়েটেড এভারেজ মেথড। আর কেউ বলবেন বিয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি কার্যকর হয়? এটা না বলে এটা বলেন, আপনারা বিয়ে করার জন্য কোন পদ্ধতি নেবেন? ফার্স্ট ইন ফার্স্ট আউট নেবেন, লাস্ট ইন ফার্স্ট আউট নেবেন, নাকি ওয়েটেড এভারেজ মেথড নেবেন? দেখি বলেন তো, বিয়ে করার জন্য আপনি কোন পদ্ধতি নেবেন? স্যার একটু শর্ট রিপ্লাই দেন। স্যার শর্ট রিপ্লাই মানে বুঝি নাই স্যার। মোহাম্মদ নাফিস, শর্ট রিপ্লাই মানে বুঝি নাই স্যার। দেখি আপনি কোন পদ্ধতি নেবেন? যদি বলা হয় বিয়ের সময় আপনি কোন পদ্ধতি নেবেন? ফার্স্ট ইন ফার্স্ট আউট, এখন ঢুকছি তাই। আচ্ছা শর্ট রিভিউ, আচ্ছা রিভিউ আমি একটু পড়ে দিচ্ছি স্যার। ওয়েট এভারেজ মেথড, ফিফো মেবি ফিফো। দেখেন বাংলাদেশে আমাদের কি হয়, যে সবার আগে জন্মগ্রহণ করে সে বড় ভাই, বড় ভাইয়ের আগে ছোট ভাই কি বিয়ে করে? নরমালি সচরাচর যদি বলি বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে না, তাহলে বাংলাদেশের সচরাচর ফার্স্ট ইন ফার্স্ট আউটটা হয়। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন আপনি ওয়েটেড এভারেজ মেথডেই হয়, মানে বড় ভাই দেখে না, ছোট ভাই দেখে না, সামনে যারা হয় তারা বিয়ে করে দেবে। ওটা হচ্ছে কোনটা? ওয়েটেড এভারেজ মেথড। নরমালি বাংলাদেশের মধ্যে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউটটা কি হয়, প্রচলিত আছে বা প্রচলন হয়ে থাকে। ওকে স্যার, লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি এটা একটু বলতে বলছিলেন তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট মানে আমি একটু করে বলি, এটাতে কিছুক্ষণ পর ডিস্টার্ব কেন ওটা মেরে তো যায় না। আচ্ছা আবার এটা রাউন্ড করে একটু। লাস্ট ইন ফার্স্ট আউট মানে স্যার আমরা এতক্ষণ ধরে বলছিলাম LIFO, এটাকে আমরা লিফো বলি। লিফো মানে হচ্ছে যেই জিনিসটা আমরা লাস্টে, যেই জিনিসটা আমরা কিনছিলাম, লাস্টে আমার গুদামের মধ্যে যেই জিনিসটা আসছিল, ওটাকে যদি আমরা কি করি স্যার, আগে যদি সেল করে দিই, তাহলে সেটা হচ্ছে আমার জন্য কোন পদ্ধতি স্যার? লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, ঠিক আছে? ওটা হচ্ছে আমার জন্য লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। তাহলে এখন স্যার আমরা লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতির মূল জিনিসটা সম্পর্কে একটু জানলাম। লাস্ট ইন ফার্স্ট আউট মানেটা কি একটু করে জানলাম। সামনে লিফোতে চালু করেন। আমি লিফো চালু করে লাভ নাই তো স্যার, লিফো চালু করে লাভ নাই তো। কেন? কারণ হচ্ছে লিফো হলে তো ঝামেলা, লাস্ট ইন ফার্স্ট আউট না দেখবেন যে কি আমি বিয়ে করতে পারি না, আমাদেরকে পড়াতে আমি বসে আছি, কিন্তু আমার ছোট ভাই দেখবেন যে বিয়ে করে বসে আছে, আমার লজ্জা লাগবে না? হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট তো চালু করতে পারতাম না। ওকে স্যার, এরপর আসেন আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আমরা একটু আজকে ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করব। একটা সৃজনশীল প্রশ্ন, আমি বিন্দু পরিমাণ সৃজনশীল প্রশ্নকে চেঞ্জ করি নাই, কেননা আমি চেয়েছিলাম ওই সেম প্রশ্নটা রাখি যারা গত ক্লাস করেছিলেন। ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি করে থাকেন অবশ্যই আপনি উপকৃত হবেন। তাহলে গত ক্লাস আমরা যেটা করছিলাম ওই সেম ক্লাসটা আমরা এখানে রাখলাম, জাস্ট কি করে দিছি আমরা, শুধুমাত্র কি করছি, ফার্স্ট ইন ফার্স্ট আউটের জায়গায় আমরা আজকে লাস্ট ইন ফার্স্ট আউট মেথডের মাধ্যমে করব, ঠিক আছে স্যার? ফার্স্ট ইন ফার্স্ট আউটের মাধ্যমে, লাস্ট ইন ফার্স্ট আউটের মাধ্যমে করব। তো বিয়ের কথা বলতেছিলাম, বিয়েটা এখন বাদ দেন, এখন তো পড়ালেখার দিকে আসেন। বিয়ে বললে ফোলা পায় না, এত খুশি হয়ে জায়গা যে আমি নিজেও খুশি হয়ে যাই, কিন্তু সত্যিকার অর্থে বিয়ে বললে আমি নিজেও খুশি হয়ে যাই। লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষে আসলে আগে যাবে। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড মাইনুলউদ্দিন। ওকে স্যার, তাহলে আমরা একটা প্রশ্ন দেখি একটু করে। আয়ান লিমিটেডের মজুদ বিভাগ নিম্নোক্ত তথ্য উপস্থাপন করছে। যারা গত ক্লাস করেছেন তারা কিন্তু প্রশ্নটা সম্পর্কে জানেন, তা আমি একটু আবার একটু দেখাই দিচ্ছি। জুন মাসের 1 তারিখ জের 500 একক প্রতি একক 8 টাকা দরে। জুন মাসের 7 তারিখ ক্রয় করছি প্রতি একক 600 একক প্রতি একক 10 টাকা দরে। 15 তারিখ ইস্যু করছি 700 একক, 20 তারিখ ক্রয় করছি 300 একক প্রতি একক 12 টাকা করে, 30 তারিখ ইস্যু করছি 500 একক, 31 তারিখ জুন মাসের 30 তারিখে 30 জুন তারিখে কাঁচামালের মজুদ 150 একক। এটা হচ্ছে আমার প্রশ্ন। একটা কথা মনে রাখবেন, কখনো ইস্যুর পাশে দর পাবেন না। ইস্যুর পাশে আপনি জীবনও কি পাবেন না স্যার, দর জিনিস আপনি ইস্যুর পাশে জীবনও পাবেন না। কিন্তু কিছু কিছু প্রশ্নে আপনাকে কনফিউজ করার জন্য দিলেও আপনি ওই দরটা নিতে পারবেন না। ইস্যুর পাশে দরের কোনো ভ্যালু নেই। ইস্যুর পাশে যে দরটা থাকবে ওই দরের কোনো ভ্যালু নেই। ভ্যালু থাকবে কোনটা, আপনার ক্রয়ের পাশের দরের ভ্যালু থাকবে। ইস্যুর পাশের দরের কোনো ধরনের কি থাকবে না স্যার, ভ্যালু থাকবে না। ওকে স্যার, তাহলে প্রশ্ন একটু দেখতেছি, একটু আবার রিভিউ করতেছি।
1 তারিখে জের, জের মানে স্যার ব্যালেন্স, ব্যালেন্স আছে 500 একক 8 টাকা করে। 7 তারিখে ক্রয় করছি 600 একক 10 টাকা করে। 15 তারিখ ইস্যু করছি 700 একক, কত টাকা করে আমরা অঙ্ক করে বের করব। 20 তারিখ ক্রয় করছি 300 একক 12 টাকা করে। 30 তারিখ ইস্যু করছি 500 একক। 30 জুন তারিখে কাঁচামালের মজুর রাখতে হবে আমাকে 150 একক। এটা হচ্ছে স্যার আমাদের জন্য প্রশ্ন। আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাব, ম্যাথ আমরা একটু সলভ করব। আমরা জানি এই অধ্যায়ের ম্যাথ গুলো করার জন্য স্যার আমাকে কি করতে হয় স্যার, একটা বক্স করতে হয়। কোন ধরনের বক্স? এই যে বক্সের মধ্যে আপনাকে অবশ্যই বাম পাশে 3টা কথা, ডান পাশে 3টা কথা মাস্ট বি লিখতে হবে স্যার। বাম পাশে আপনাকে হ্যাঁ 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 কি বলে জোয়ান স্যার, বুড়া স্যার, তো দেখি তো একটু কি বলে। আচ্ছা আরো বড় করে দেন, আরো বড় করে দেন, আমি আরো একটু পরে আরেকটু সুন্দর সুন্দর করে কথা বলবো, ঠিক আছে, সমস্যা নাই, আরো বড় করে দেন। কি বলতেছিলাম স্যার, আসেন। আজার লিমিটেড লিমিটেড মাল খতিয়ানের হিসাব, লাস্ট ইন ফার্স্ট আউট, মালের বিবরণ। বাম পাশে আমাকে এই কথাগুলো মাস্ট বি লিখতে হবে। মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার। আবার ডান পাশে আসেন, ডান পাশে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা। এই বাম পাশে 3টা লাইন, ডান পাশে 3টা লাইন আপনাকে মাস্ট বি লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। যদি না লিখেন স্যাররা চাইলে আপনাদেরকে অঙ্ক সম্পূর্ণ হওয়ার পর 1 নাম্বার কাটতে পারে। সো অবশ্যই আমরা এই জিনিসগুলো লিখবো। লিখার পর স্যার আমাকে একটা বক্স করতে হবে। আমরা জানি আমাদের বক্সটা 11 কলাম বিশিষ্ট হয়। কি হয় বক্সটা স্যার? তারিখ, বিবরণ, ক্রয় অথবা প্রাপ্তি একক দর টাকা, ইস্যু অথবা বিক্রয় একক দর টাকা, উদ্ধৃত অথবা জের একক দর টাকা। এটা হচ্ছে আমার সম্পূর্ণ বক্সটা। এবার আমরা একটু অঙ্কের দিকে যাবো স্যার। একেবারে সহজ কিছু অঙ্ক, এর চেয়ে সহজ অঙ্ক হিসাব বিজ্ঞান আজ দুনিয়াও নাই, এর চেয়ে সহজ অঙ্ক আর নাই। আসেন প্রথমত আমরা 2000 কত সালের অঙ্ক ছিল এটা? 2020 সালের জুন মাসের 1 তারিখ। আমরা কি করছিলাম স্যার? আমার হাতে কিছু উদ্ধৃত ছিল, জের ছিল, ব্যালেন্স ছিল। আমি বললাম, গত ক্লাসও বলছি, আবার বলতেছি, দেখেন উদ্ধৃত, জের, ব্যালেন্স, এটার মানেটা কি? আমার হাতে জিনিসটা আছে, তো হাতে জিনিসটা থাকা মানে কি? ওটাকে আমি ক্রয় করছি? না। ওটাকে আমি বিক্রয় করছি? না। আমার হাতে আছে স্যার, হাতে থাকা মানে কি? উদ্ধৃত অথবা জের, উদ্ধৃত অথবা কি স্যার? জের। তাহলে আমরা ক্রয় করলে ক্রয়ের মধ্যে লিখবো, ইস্যু বা বিক্রয় করলে ইস্যু বা বিক্রয়ের মধ্যে লিখবো। আর যদি আমার গুদামে মজুত অবস্থায় থাকে, আমার হাতে যদি পণ্যটা থাকে, তাহলে আমরা কোথায় লিখবো? উদ্ধৃত বা জেরের মধ্যে লিখবো। বুঝতে পারছি স্যার? ওকে, তাহলে আসেন 1 তারিখ আমাদের হাতে ব্যালেন্স ছিল। 1 তারিখ আপনাকে যাই বলা থাকুক না কেন, আপনি সবসময় লিখবেন কি? প্রারম্ভিক মজুত পণ্য। 1 তারিখ আপনাকে যাই বলা থাকুক না কেন, আপনি সবসময় কি লিখবেন? প্রারম্ভিক মজুত পণ্য। কি ছিল আমার জন্য প্রারম্ভিক মজুত পণ্য? কত ছিল? 500 একক ছিল। দেখেন আমি ক্রয়ের মধ্যে লিখি নাই, আমি ইস্যুর মধ্যে লিখি নাই স্যার। কোথায় চলে গেছি? সরাসরি উদ্ধৃত বা জেরের মধ্যে চলে গেলাম। তাহলে 500 একক কত টাকা করে স্যার? 8 টাকা করে বলছিল। 500 একক 8 টাকা করে 4000 টাকা। 500 একক 8 টাকা করে 4000 টাকা। শেষ, এক লাইন শেষ, প্রথম লাইন শেষ। ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, ওয়েটেড এভারেজ মেথড। যেই মেথডেই বলুক না কেন, সব সময় আমাদের প্রথম লাইনটা এটাই থাকবে। 1 তারিখে যাই বলা থাকুক না কেন, প্রারম্ভিক মজুত পণ্য নাম দিয়ে লিখবো। কোথায় লিখবো? সরাসরি ব্যালেন্সের ঘরে লিখবো। যত একক যত টাকা করে গুণ করে যত টাকা আসে ওটা আমরা ওখানে বসাই দিব, ঠিক আছে? তাহলে 500 একক 8 টাকা করে কত টাকা পাবো স্যার? 4000 টাকা। প্রথম লাইন শেষ। এরপর আমার জুন মাসের 7 তারিখ ছিল স্যার, জুন মাসের 7 তারিখ। জুন মাসের 7 তারিখে বলতেছি কি? ক্রয় করছি স্যার, ক্রয় করছি। জুন মাসের 7 তারিখে আমি কি করছি স্যার? ক্রয় করছি। তাহলে ক্রয় করছি, কত একক ক্রয় করছিলাম? ক্রয় করলে কি আমি ক্রয়ের মধ্যে লিখবো, ইস্যুর মধ্যে লিখবো, নাকি উদ্ধৃত বা জেরের মধ্যে লিখবো? একটু বলেন তো স্যার দেখি, আমরা একটু প্রশ্ন করি। যদি আমি ক্রয় করে থাকি, তাহলে আমি ক্রয়টা কোন জায়গায় লিখবো? উদ্ধৃতের মধ্যে লিখবো, জেরের মধ্যে লিখবো, নাকি হচ্ছে ইস্যুর মধ্যে লিখবো? যদি ক্রয় করে থাকি, ক্রয়ে লিখবো, ইস্যুতে লিখবো, নাকি জেরে লিখবো? ক্রয়ে লিখবো, ইস্যুতে লিখবো, নাকি জেরে লিখবো স্যার? একটু বলেন তো। যদি আমরা ক্রয় করে থাকি, কোথায় লিখবো স্যার? প্রথমে আমরা কোথায় লিখবো? হ্যাঁ 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 হ্যাঁ, ক্রয়ের মধ্যে লিখবো। কে বললেন এটা? সুমন আহমেদ। তারপরে সাইমুন নাহার রাইসা ক্রয়ের মধ্যে লিখবেন। ফারিয়া সুলতানা ক্রয়ের মধ্যে লিখবেন। গুড, ভেরি গুড, গুড গুড গুড, ক্রয় লিখবো। ওকে স্যার, তাহলে আসেন আমরা ক্রয় করছিলাম, তাহলে অবশ্যই আমরা ক্রয়ের মধ্যে লিখবো। কত ক্রয় করছিলাম স্যার? আমরা 600 একক ক্রয় করছিলাম। কত টাকা করে ক্রয় করছিলাম স্যার? আমরা 600 একক 10 টাকা করে ক্রয় করছিলাম। তাহলে 600 একক 10 টাকা করে 6000 টাকা। এখন আসেন স্যার, আমাদের এই লাইনটা একটু বোঝার মতো আছে। দেখেন, যেই তারিখে আমরা ক্রয় করবো স্যার, যেই তারিখে আমরা ক্রয় করছি, আমাকে এর আগের তারিখে, যেই তারিখে ক্রয় করছি এর আগের তারিখে ব্যালেন্সের ঘরে যা থাকবে তা আমি হুবহু নিচে নামাই দিব। কেন স্যার? আমি দেখেন আগে থেকে আমার হাতে ছিল 500 একক,
নতুন করে আমি আরো কিনে আনছি 600 একক, আমার হাতে কত একক হয়েছে 1100 একক। আমি 1100 একসাথে করতে পারবো না স্যার, কেন? কারণ আমার একটা 8 টাকা, আরেকটা কত টাকা 10 টাকা, প্রাইস একটু ডিফারেন্স আছে। তাহলে আমি প্রাইস ডিফারেন্সের কারণে এগুলোকে একটু আলাদা আলাদা করে লিখবো। তাহলে কিভাবে লিখবো? যেই তারিখে ক্রয় করব এর আগের তারিখে ব্যালেন্সে যা আছে তা আমি হুবহু নিচে নামাই দিচ্ছি স্যার। দেখেন 500 একক 8 টাকা করে 4000 টাকা হুবহু নিচে নামাই দিলাম। নতুন করে আমরা যে জিনিসটা ক্রয় করছি এটাকে আমরা কোথায় লিখবো? নিচের লাইন দিয়ে লিখবো। নতুন করে আমরা যা ক্রয় করছি 600 একক 10 টাকা করে 6000 টাকা, শেষ। আমার ক্রয়ের লাইনটাও শেষ, ক্রয়ের লাইনটাও শেষ। তাহলে আমরা স্যার কি করছি? 1 তারিখ আমরা যা করলাম 1 তারিখ আমরা করে একটা মান পাইলাম, পরবর্তীতে আমরা কি করছি স্যার? ক্রয় করছি 600 একক 10 টাকা করে 6000 টাকা। একবার আমরা ক্রয়ের মধ্যে লিখলাম, আরেকবার আমরা কোথায় নিয়ে যাচ্ছি স্যার? ব্যালেন্সে নিয়ে যাচ্ছি। ব্যালেন্স আমরা কিভাবে লিখবো? যেই তারিখে ক্রয় করছি এর আগের তারিখে ব্যালেন্সের করে যা আছে তা হুবহু নিচে নামাই দিব। তাহলে দেখেন 500 একক 8 টাকা করে 4000 টাকা হুবহু নিচে নামাই দিছি। নতুন করে আমরা যেটা ক্রয় করছিলাম ওটাকে নিচে লাইনে লিখছি 600 একক 10 টাকা করে 6000 টাকা, এর নিচে লাইনে লিখলাম। গেল, ক্রয় আমার শেষ। এরপর আসেন স্যার ইস্যু করব। আসেন ইস্যু করতেছি আমরা 15 তারিখ, জুন মাসের 15 তারিখ আমরা ইস্যু করতেছি। কত কত একক আমরা ইস্যু করবো স্যার? আমাকে জুন মাসের 15 তারিখে এসে আমাকে একটা ইস্যু করতে বলে, আমাকে যেই এককটা ইস্যু করতে বলে আমাকে সেটা হচ্ছে আপনার 700, হ্যাঁ 700 একক ইস্যু করতে বলে আমাকে ইস্যু করতে বলে 700 একক। দেখেন আমাকে টোটাল ইস্যু করতে বলে স্যার কত একক? 700 একক। কিন্তু আমাদের অঙ্কটাতে স্যার কোন পদ্ধতি? লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টেরটা আগে সেল করতে হবে। তাহলে স্যার দেখেন আমার এখানে কত একক পণ্য আছে? 600 একক পণ্য আছে, 500 একক পণ্য আছে। আগে কোনগুলো কিনছিলাম? প্রথমে আমরা এগুলোকে কিনছিলাম, 2 নাম্বার আমরা এগুলোকে কিনছিলাম। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট যখন আমরা করব, আমাকে লাস্টে যেটা কিনছিলাম ওটাকে যখন আমাকে আগে যখন বিক্রি করে দিতে হবে, তখন কি আমি 500 একক পণ্যগুলো সেল করব নাকি 600 একক পণ্যগুলো সেল করব? একটু আবার বুঝেন, আমাকে বলছে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানেটা কি? আমরা যেই পণ্যগুলো শেষে কিনছিলাম ওগুলো আগে সেল করতে হবে। তাহলে আমরা শেষে কোনগুলো কিনছিলাম? এই 500 তো আমার আগে থেকে আছে, তারপরে কিনছি 600, তাহলে আমার লাস্টে আসছে কত? আমার গুদামের শেষে কত আসছে? 500 আসছে নাকি 600 আসছে? কোনটা আমরা আগে সেল করবো? কি বলেন তো স্যার, কোনটা আমরা আগে সেল করে দিব? পরে ঢুকলে আগে যাবে। হ্যাঁ, কোনটা আমরা আগে সেল করবো স্যার একটু বলেন তো? 500 এককের গুলো আমরা কি সেল করব নাকি 600 এককের গুলো আমরা সেল করব? 500 গুলা সেল করব নাকি স্যার 600 গুলা সেল করব? 600 একক আগে ইস্যু করব, তারপর 100 একক ইস্যু করব। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। আর কেউ আগে আমরা কোনটা ইস্যু করব? 600 একক ইস্যু করব। গুড, সুমন আহমেদ, ফারিয়া সুলতানা, দুজনকে ধন্যবাদ। আমরা যেহেতু 600 একক কিনছি, পদ্ধতিটা লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টেরটা আগে সেল করতে হবে। তাহলে স্যার লাস্টে কত ছিল? 600 একক। কত টাকা করে স্যার? দেখেন ইস্যুর পাশে টাকা থাকে না, ইস্যুর পাশে টাকাটা বের করতে হয়। কত টাকা করে স্যার? 10 টাকা করে। কত? 6000 টাকা। আমাকে টোটাল বিক্রি করতে বলছিল 700 একক, আমি বিক্রি করছি স্যার 600 একক। কত একক বিক্রি করে নাই স্যার? আরো 100 একক। এই 100 আমি কার থেকে নিব? 500 থেকে নিব। কেন? 600 একক যা ছিল আমি সেল করে দিয়েছি স্যার। 600 একক যা ছিল তা তো আমি সেল করেছি, বিক্রি করেছি, এগুলো আমার কাছে আর নাই। তো আমার কাছে আছে কি স্যার? আর 500 একক পণ্য আছে, ওখান থেকে আমি আরো কত একক সেল করতে হবে? 100 একক। কত টাকা করে স্যার? 8 টাকা করে। কত টাকা আসবে স্যার? 800 টাকা। 100 একক 8 টাকা করে 800 টাকা। তাহলে দেখেন স্যার 600 একক যে পণ্যগুলো ছিল সবগুলো আমি সেল করে দিলাম। 500 একক যে পণ্যগুলো ছিল ওখানে আমি 100 একক সেল করে দিয়েছি। আরো কত একক আছে? আরো 400 একক আছে। কত টাকা দামের গুলো আছে? 8 টাকা দামের গুলাই আছে। কত টাকা করে? 4 8 32, 3200 টাকা। গেল গা? ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমার ইস্যুর জন্য গেল, ইস্যু পর্যন্ত এই 3টা লাইন যদি বুঝেন বাকিটা আপনি অটোমেটিক পারবেন। ইস্যু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে একটু বলেন তো স্যার? ইস্যু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? লাস্ট ইন ফার্স্ট আউট আমরা বুঝতে পারছি কিনা? ইস্যু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন তো স্যার? ইস্যু অবধি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্যার একটু বলেন তো? ইস্যু পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে। এ বাবা ওইরকম করে কেন? ইস্যু অবধি যদি স্যার কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। না না না, ওকে, গুড, ভেরি গুড। ওকে, বুঝছি স্যার। ওকে স্যার, এবার এরপরে যাচ্ছি আমরা। তাহলে ইস্যু গেল গা, 15 তারিখ গেল। 20 তারিখ স্যার, 20 তারিখ আমরা কি করছি স্যার? 20 তারিখ আমরা আবার ক্রয় করছিলাম। স্যার আপনারা একটু বলেন তো ক্রয় করলে আমি কি করবো স্যার? ক্রয় করলে কি বলছিলাম? এই যে একই জায়গায় আমরা যখন ক্রয় করছিলাম তখন আমরা কি কাজটা করছিলাম? এখনো সেম কাজ করব, কারণ এখন আমি ক্রয় করছি। তাহলে ক্রয় করলে আমি সেম কাজটা করব। কি করবো স্যার? ক্রয় করছিলাম, তাহলে একবার আমি ক্রয়ের মধ্যে লিখবো। কত একক ক্রয় করছি স্যার? আমরা 300 একক ক্রয় করছি। কত টাকা করে ক্রয় করছি স্যার? 12 টাকা করে। 3 12 কত হয়? 3600। 3600 একক আমি পণ্য কি করছি স্যার? ক্রয় করছি স্যার। 3600 একক পণ্য আমি ক্রয় করছি। তাহলে আমি কি বলছিলাম? যদি ক্রয় করে থাকি, যেই তারিখে ক্রয় করব এর আগের তারিখে ব্যালেন্সে যা আছে তা আমি হুবহু কি করবো স্যার? নিচে নামাই দিব। তাহলে আমি 400 একক 8 টাকা করে 3200 টাকা আমরা হুবহু নিচে নামাই দিলাম।
800 একক 400 একক 8 টাকা করে 3200 টাকা আমি হুবহু নিচে নামা দিলাম। নতুন করে যেটা ক্রয় করছি তাকে কোথায় বসাবো? নিচে বসাবো। নতুন করে আমি ক্রয় করছি 300 একক 12 টাকা করে 3600 টাকা, দেখো আমরা কি করছি স্যার? নিচে বসালাম। গেল। তো আমার ক্রয়ের কাজও শেষ, ক্রয়ের কাজও সেম আবার আগের মতো করছি আর কি স্যার। এখন আবার এসে আমাকে স্যার আরেকবার বুঝান, কোনটা বুঝেন নাই স্যার? দুর্লভ ভট্টাচার্য, দুর্লভ ভট্টাচার্য কোনটা বুঝেন এটা স্পেসিফিক ভাবে বলবেন, কত তারিখটা একটু বলেন, তাহলে আমার জন্য একটু বুঝাতে সুবিধা হবে। আপনি কত তারিখটা বুঝেন না, তাই একটু যদি বলেন আমার জন্য বুঝাতে একটু স্যার সুবিধা হবে। অনেকগুলো জিনিস বলে ফেলি তো স্যার, কোনটা বুঝেন নাই সেটা তো বুঝতে একটু কষ্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই বললাম। কোন তারিখটা বুঝেন না তাই একটু বলবেন, তাহলে আমার জন্য একটু বুঝাতে সুবিধা হবে। ফ্রি লক কোনটা স্যার একটু বলেন বলেন বলেন। আচ্ছা উনি বলুক, যখন আমি একটু আবার বুঝাচ্ছি স্যার। তাহলে দেখেন ইস্যু তো আমার গেল, ইস্যু পর্যন্ত আমার গেল, ইস্যুটা তাও আমি একটু আবার বলতেছি। 500 একক আগে থেকে ছিল, নতুন করে আমি আরো 600 একক পণ্য কিনছি, তাহলে 500 একক আছে 600 একক আছে। ইস্যু করছি, বিক্রি করছি, আমাকে বিক্রয় করতে বলছিল 15 তারিখ বলছে। হ্যাঁ আচ্ছা 15 তারিখটা আমি আবার বলতেছি আমাকে, স্যার 15 তারিখটা একটু আবার বলেন। ওই গুড, ভেরি গুড। না বলে বসে থাকলে তো আমি বলতে পারবো না, অবশ্যই বলবেন। তাহলে দেখেন স্যার আমি ইস্যু করছি আগে 7 তারিখ পর্যন্ত আপনাদের ক্লিয়ার, ঠিক আছে? 7 তারিখের পরে কি ওরা আমাকে বলতেছে যে বাবা তুমি 700 একক পণ্য আমাকে সেল করো। কত একক স্যার? 700 একক। তাহলে আমাদের পদ্ধতিটা কোন পদ্ধতি স্যার? লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট মানেটা কি? লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টটা আগে সেল করতে হবে। তাহলে ও আমার থেকে কত একক কিনতে আসছে? 700। কিন্তু দেখেন তো আমার লাস্টে কি 700 একক পণ্য আছে স্যার? এর আগের তারিখে আমার লাস্টে কি 700 একক পণ্য আছে? না, লাস্ট আছে 600, তার আগে আছে কত? 500। তাহলে আমি 700 কিভাবে সেল করব? কিভাবে সেল করব? আগে যে 600 ছিল তা আমি আগে সেল করেছি, যে আগে 600 গুলো আমি সেল করে দিলাম। তাহলে আমাকে 600 যা ছিল তা আমি সেল করে দিছি। সেল করতে বলছে 700, করছি আমি 600, কই নাই আমি আরো কত? 100। তাই 100 আমি আরো কার থেকে দাম নিব বা কার থেকে সেল করব? 500 থেকে সেল করব। 500 থেকে আমি আরো 100 সেল করতেছি। কত টাকা? টাকাটা হচ্ছে মেইন 8 টাকা করে, যা আসে তা বসালাম। তাহলে 600 যা ছিল সব সেল হয়ে গেল গা। 500 থেকে 100 আমি সেল করে দিছি, আর কত থাকতে? 400 একক 8 টাকা করে 3200 টাকা গেল 15 তারিখ। এরপর আমাকে 20 তারিখ ক্রয় করছি, তাহলে ক্রয় করলে আমরা জানি কি? ক্রয় করলে আমরা জানি একবার ক্রয়ের মধ্যে বসাবো, তাহলে ক্রয়ের মধ্যে বসালাম। এর আগের তারিখে ব্যালেন্সে যা আছে তা আমরা হুবহু নিচে নামাই দিলাম। নতুন করে যেটা ক্রয় করছি স্যার এটাকে এর নিচে লাইনে লিখলাম। 20 তারিখ হয়ে গেল। 25 তারিখে এসে আমাকে বলতেছে আবার কি করতে বলছে স্যার? আমাকে বিক্রি করতে বলছে স্যার। আবার আমাকে কি করতে বলছে? বিক্রি করতে বলছে। কত একক জানেন? আমাকে আবার বিক্রি করতে বলছে 500 একক। কত একক বিক্রি করতে বলছে স্যার? 500 একক বিক্রি করতে বলছে। দেখি বলেন, দুর্লভ ভট্টাচার্য বলবেন, নাবিলা বিনতে রশিদও বলবেন, দুজনেই বলবেন। আমাকে এখন এসে বলতে স্যার 500 একক বিক্রি করতে। আমাদের পদ্ধতি হচ্ছে স্যার লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। কোন পদ্ধতি? লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাকে কি করতে হবে? লাস্টেরটা আগে সেল করতে হবে। তাহলে আগে বলুন আগে আমি কত একক সেল করব? টোটাল আমাকে 500 একক সেল করতে বলছে, লাস্টে আছে 300, তার আগে আছে 400। আগে আমরা কোনটা সেল করব? আগে আমরা কত একক সেল করব দেখি একটু বলেন। সবাই বলবেন কত একক আমরা সেল করবো, একটু বলেন দেখি কত একক আমরা সেল করব। দেখি বলেন কত একক পণ্য আমরা সেল করব। আমাকে টোটাল বিক্রি করতে বলছে স্যার 500 একক। টোটাল কত বিক্রি করতে বলছে স্যার? 500 একক আমাকে বিক্রি করতে বলছে, যার মধ্যে আমার লাস্টে আছে 300 একক, এর আগে আছে 400 একক। আমাকে যখন বিক্রি করতে বলছে প্রথমে আমরা কোনটাকে বিক্রি করবো? ফার্স্টে 300 আগে সেল করব, তারপর 200 সেল করব। মাইনুলউদ্দিন বলতেছে আগে 300 একক, তারপরে এটা কি মানসিফ 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 বলতেছে কাটি দিয়েছে আবার। দুর্লভ ভট্টাচার্য 300 একক। গুড, দুর্লভ ভট্টাচার্য যদি 300 বলছো তাহলে আলটিমেটলি বুঝতে পারছো। তাহলে দেখেন আগে আমাকে 300 একক পণ্যগুলো সেল করতে হবে। তাহলে আমরা ইস্যু করতেছি 300 একক আগে, কারণ লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টটা আগে সেল করে দিব 12 টাকা করে, যা আসে তা। টোটাল সেল করতে হচ্ছে 500 একক, আমি করছি 300 একক। করি নাই স্যার আরো কত একক? 200 একক। কত একক করে নিয়েছে? 200 একক। তাহলে আমি আরো 200 একক কি করবো? সেল করব। কত টাকা করে স্যার? ওই যে 8 টাকা করে, যা আসে তা। শেষ। 300 একক পণ্য সেল করে দিছি, 400 থেকে 200 সেল করে দিছি, আর কত আছে? 200 একক। কত টাকা করে? 8 টাকা করে। কত টাকা? 1600 টাকা গেল গা। ইস্যুটাও আমার জন্য গেল গা, ইস্যুর তারিখটাও, ইস্যুটা আমার জন্য শেষ। এরপর আসতেছি সর্বশেষ হিসেবে আমাকে বলতেছে 30 তারিখে আমার এখানে পণ্য আছে 200 একক। ওরা বলছে না তুমি 30 তারিখে 200 একক পণ্য রাখতে পারবা না, তোমাকে 30 তারিখে এখানে পণ্য রাখতে হবে 150 একক। 30 তারিখ ওরা আমাকে কত একক পণ্য রাখতে বলছে স্যার? 150 একক পণ্য আমাকে রাখতে বলছে। কিন্তু আমি অঙ্ক করে আমার এখানে কত একক পণ্য আছে? 200 একক। ওরা বলছে 200 একক রাখতে পারবো না স্যার, কত একক রাখতে হবে? 150 একক রাখতে হবে। তাহলে আমি কিভাবে রাখবো স্যার? আমার আছে 200 একক, ওরা আমাকে বলছে 200 একক রাখতে পারবো না, 150 একক রাখতে হবে। তাহলে আমি কিভাবে রাখবো স্যার? আমাকে কি 50 একক কি আরো ক্রয় করতে হবে নাকি বিক্রয় করে দিতে হবে? মানে আমাকে আছে 200 একক, আমাকে রাখতে বলছে 150, তাহলে আমি 50 একক কি স্যার ক্রয় করব নাকি বিক্রি করব? ক্রয়
50 একক সেল করে দিতে হবে। আগে 300 একক সেল করবো, তারপরে 400 একক, দেন 200 একক সেল। গুড, ভেরি গুড। এই যে নাইম রুবাই সুন্দর করে কথা বলতে পারে। ওকে স্যার, তাহলে একটু বলেন 200 একক পণ্য আমার আছে, আমাকে রাখতে বলছে 150 একক, তাহলে আমি কি করবো স্যার? এখন আমাকে 200 আছে, আমাকে রাখতে বলছে 150, আমি 50 একক কি ক্রয় করবো স্যার, নাকি আমি 50 একক সেল করে দিব? 50 একক ক্রয় করবো নাকি আমি সেল করবো? 50 একক সেল করে দিতে হবে। হ্যাঁ, একজন বলতেছে 50 একক সেল করে দিতে হবে। গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন 50 একক সেল করে দেবো। সেল আমাকে করতে হবে না, কিন্তু আমাকে আলটিমেটলি সেল করে দিতে হবে। কেন? আমাকে ওরা বলছিল অঙ্কের মধ্যে লাস্ট তারিখে তুমি 150 একক রাখতে পারবে, 200 একক রাখতে পারবে না। তাহলে আমি এই যে যে জিনিসটা আমি জোর করে সেল করতেছি, ওটাকে আমরা বলি ঘাটতি। ওটাকে আমরা কি বলি স্যার? ঘাটতি। তাহলে আমার ঘাটতি আছে কত একক? 50 একক। কত টাকা করে স্যার? এখানে একটা মাত্র মান, তাহলে কোনো ঝামেলা নাই। 8 টাকা করে যা আছে তা, 400 টাকা। তাহলে 200 থেকে 50 চলে গেল কত ভাই? 150 একক, 8 টাকা করে কত টাকা আসবে স্যার? 1200 টাকা। শেষ, আমার অঙ্কটা শেষ, বলতে গেলে শেষ। এখন আমি যে লাইনটা লিখবো এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, আপনার মন চাইলে আপনি লিখবেন, না চাইলে লেখার দরকার নাই। এখন যে লাইনটা লিখবো 30 তারিখে আমি আরেকটা লাইন লিখবো, সমাপনী মজুত পণ্য কত আছে যে এখানে যা আছে তা বসাই দিব। 150 একক, 8 টাকা করে 1200 টাকা, জ্যাট টেনে দিলাম। শেষ, আমার অঙ্ক এতটুকুর মধ্যে শেষ। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি সম্পূর্ণ অঙ্কটার মধ্যে কারো যদি কোনো জায়গায় প্রশ্ন থেকে থাকে স্যার, অবশ্যই একটু ঠান্ডা মাথায় বলেন। কোন জায়গায় প্রশ্ন আছে, কি বুঝেন একটু বলেন, আমি একটু আবার বুঝিয়ে বলবো স্যার। কোন জায়গায় প্রশ্ন আছে, কি বুঝে না সেটা একটু আমাকে একটু বলেন, তাহলে আমি একটু আবার বুঝিয়ে বলবো স্যার। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে একটু করে বলেন স্যার, ওই জিনিসটা আমি একটু আবার বুঝিয়ে বলতেছি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, সম্পূর্ণ অঙ্কটা তো দেখাই দিলাম, এরপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে একটু বলেন। তাহলে যদি কোনো প্রশ্ন থাকে ওই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি স্যার। যদি কারো প্রশ্ন থাকে একটু বলেন। 50 একক সেল করতে হবে, বুঝছি স্যার। নাবিলা বিনতে রশিদ, জাহেদ স্যার আমাদের সাথে আছে। 30 তারিখ আরেকবার বলেন। 30 তারিখ আমি আবার বলতেছি স্যার, আমি 30 তারিখটা আবার একটু বলতেছি। মুন্সি, বুঝছি স্যার। 30 তারিখটা আমি আবার একটু বলতেছি। 30 তারিখটা আমি একটু আবার বলতে চাই। দেখেন আমাকে এই যে এই জায়গায় এসে আমি পাইছি 200 একক। ওরা আমাকে বলতেছে তুমি 30 তারিখে তুমি 200 একক রাখতে পারবে না বাবা। 30 তারিখ তোমাকে কত একক রাখতে হবে? 150 একক রাখতে হবে। তাহলে 30 একক 30 তারিখে আমি 150 একক রাখার জন্য 200 একক আছে, 200 থেকে 150 আসার জন্য আমি আরো 50 একক কি করে দিব স্যার? সেল করেছি, বিক্রি করেছি। তাই আমি ইস্যুর মধ্যে লিখলাম 50 একক, 8 টাকা করে যা আসে তা। 200 থেকে 50 চলে গেল কত ভাই? 150 একক, 8 টাকা করে 1200 একক। এরপর লাস্টের লাইনটা সম্পূর্ণ অপশনাল বিষয়, আমরা লিখতে মন চাইলে লিখবেন, নাহলে কোনো লেখার দরকার নাই। ওখানে আমরা যা সমাপনী মজুত পণ্যটা আমরা একটু আবার দেখাইছি, আর কোনো কিছুই না স্যার। তাহলে স্যার কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন স্যার। 50 একক আবার বলেন। এই যে 50 একক আমি আবার বললাম, 50 একক আমি আবার বললাম, 50 একক আমি আবার বললাম। কারো প্রশ্ন থাকলে একটু বলেন স্যার। এবার যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। প্রথম থেকে আমি একটু আবার বলে আসছি স্যার, প্রথম থেকে একটু বলে আসতেছি। প্রথম আমরা কি করলাম, 1 তারিখে যাই বলা থাকুক না কেন আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখে জেরের মধ্যে লিখে দিব। ক্রয় করছি, ক্রয়ের মধ্যে একবার লিখবো। এর আগের তারিখে যে ব্যালেন্সটা ছিল তা হুবহু নিচে নামাই দেবো, নতুন করে যেটা ক্রয় করছি এটাকে নিচে লাইনে লিখবো। ইস্যু করছি, বিক্রি করছি 700 একক। আমাকে বলছে লাস্ট ইন ফার্স্ট আউট, আগে লাস্টেরটা সেল করতে, তাই আগে লাস্টেরটা সেল করলাম, তারপর ওখান থেকে সেল করলাম। 600 থেকে 600 গেছে গা, 500 থেকে 100 সেল করে আরো 400 পাইছি, ওই 400টা বসালাম। এরপরে কি করছি, আবার ক্রয় করছি, তাহলে আবার এই 400টা নিচে নামালাম, যে এটা ক্রয় করছি এটাকে আবার নিচে লিখলাম। আবার বিক্রি করতেছি 500 একক, তাহলে আগে 300 আগে সেল করলাম, 400 থেকে আমি আরো 200 সেল করলাম, করে একটা মান পেলাম। 300 যা ছিল চলে গেছে গা, 400 থেকে 200 চলে গিয়ে আর 200 পাইলাম। এবার আমাকে ওরা বলতেছে লাস্টে এসে যে তুমি 200 একক রাখতে পারবা না, তোমাকে রাখতে হবে 50 একক। তাহলে যদি 50 একক যদি তোমাকে রাখতে হয়, তাহলে এই 50 একক আমি এখানে বসালাম 8 টাকা করে যা আসে তা। 200 থেকে 50 চলে গেলে আর 150 একক, 8 টাকা করে 1200 টাকা। স্যার আপনি একবার বললেই বুঝাই যার, আপনি একবার বললেই বুঝে যায়। ওকে এমডি মঈনুদ্দিন, ক্লাস না করে বুঝে গেছি স্যার, সব টাইম স্যারের খেলা বলে। স্যার বিক্রয় ফেরত হলে কেমনে লিখবো স্যার? বিক্রয় ফেরত যদি হয়, বিক্রয় ফেরতটা ক্রয়ের মতো করে কাজ করে স্যার। বিক্রয় ফেরত যদি থাকতো তখন আমি ক্রয়ের মতো করে কাজ করতাম। সাপোজ আমার 20 একক বিক্রয় ফেরত আসছে, 20 একক যে পণ্য যদি আমার ফেরত আসে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, গুদামের থেকে আমি বিক্রি করছিলাম, এখন গুদামের মধ্যে ফেরত আসছে, তাহলে গুদামের মধ্যে মালামাল বেড়ে গেছে গা, তাহলে কি করলে মালামাল বাড়ে? ক্রয় করলে। তাহলে বিক্রয় ফেরতটা আমার ক্রয়ের মতো করে কাজ করবে, তখন আমি এখানে বিক্রয় ফেরত হিসাব নাম দিয়ে যত একক বিক্রয় ফেরত আসে তা লিখে ওটাকে আবার নিচে লিখে দিতাম, ওটাকে আবার আমরা ওখানে উদ্ধৃতের মধ্যে নিয়ে যেতাম। স্যার স্যার একটা স্ক্রিনশট নিব, নিফেলেন একটু মুছে দিই, তাহলে একটু মুছে দিলাম। স্ক্রিনশট নিলে নেন কি ওটা, যাও বলো, তুমিও চলে যাও বলে বাবা। স্ক্রিনশট নিলে নিয়ে নেন। তাসবিদুল চৌধুরী এতক্ষণ পর মেনশন করতেছেন দিস ইজ দ্য লাস্ট ক্লিক অফ আওয়ার ক্লাস। ক্লাস শেষ, এখন মেনশন করে কি হবে? মোহাম্মদ তাহমিদ, লিটল তানিম,
ওকে, আশা করি এতক্ষণে স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। আপনার সাথে অনেকক্ষণ ধরে আপনার সাথে ছিলাম। আগামী স্যার লাস্টে যদি না স্যার লাস্টে দুইটা ভিন্ন দামের হলে কি লিখবো? বুঝি না, আবার একটু সুন্দর করে পড়ি আপনারটা। স্যার লাস্টে দুইটা ভিন্ন দামে, বাবা বাংলিশ পড়তে আমার দাঁত ভাঙি যায় স্যার, কি বলছেন আমি বুঝি নাই স্যার। বিক্রয় কি বলছেন স্যার, এটা বুঝি নাই স্যার। লাস্টে কি বললেন স্যার? বিক্রয় ফেরতের টাকা কোনটা ধরবো স্যার? বিক্রয় ফেরত কত টাকা দামের পণ্য বিক্রি করছিলাম যে সেটা কোন টাকাটা ফেরত আসছিল আপনাকে বলে দিবে। বিক্রয় ফেরত কত তারিখেরটা বলে দিবে, কারণ আপনি কি করবেন লাস্টে যেটা ছিল ওই লাস্টে কোন থেকে ধরতে হবে। লাস্টে বছর লাস্টে ধরবো। লাস্টে দুইটা ভিন্ন দামের হলে কোন লাস্টে দুইটা? ওই একটা পড়তে পারতেছিলেন না যে বাংলিশ। হ্যাঁ ওটা তো বুঝছি। লাস্টের যদি লাস্টের দুইটা হ্যাঁ ভিন্ন দামের হলে কি লিখবো? ভিন্ন দামের হলে কি লিখবো? লাস্টের দুইটা যদি ভিন্ন দামের হয় বলতে মনে করেন এখানে একটা 8 টাকা আছে, সাপোজ এখানে একটা 8 টাকা আছে, একটা 10 টাকা আছে আর কি। কই তুমি কই? তুই এখানে মনে করেন আরেকটা 100 একক আছে, কত টাকা? সাপোজ ধরেন আমি 10 টাকা করে। আচ্ছা নিচে দিলে ঝামেলা যাবে, উপরে দিই। 100 একক কত টাকা করে স্যার? 10 টাকা করে। তাহলে আমি 200 থেকে কত 50 মাইনাস করে দিলাম। আমার এখানে আরো কত আছে? আরো 100 একক আছে, কত টাকা করে? 10 টাকা করে। তাহলে আমি কি করবো স্যার? একক দুইটাকে যোগ করে এখানে বসা দিব। 100 আর 250 যোগ করে আমি এখানে বসাবো কত? 250। দরগুলোকে তখন আমরা যোগ করবো না, দরের কোনো কিছু হবে না। আর এখানে যে টাকাটা থাকবে ওইটা এই টাকা আর এই টাকা যোগ করে এখানে জ্যাটটা নিয়ে নেবো। দরের কোনো কাজ হবে না। একক গুলোকে যোগ করে দিব, টাকাগুলোকে যোগ করে দিব, দরের কোনো কাজ হবে না। একক গুলোকে যোগ করে দিব, টাকাগুলোকে যোগ করে দিব, দরের মধ্যে আমরা কোনো কাজ করবো না। একক যোগ টাকা যোগ, দরে কোনো কাজ নাই। একক যোগ টাকা যোগ, দরে কোনো কাজ নাই। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং আপনাদের সাথে অনেক কথা বললাম। সর্বশেষ একটা কথা বলবো, আবার বলতেছি, আগামী 27 তারিখ থেকে আমাদের কোচিং এ স্পেশাল একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে এইচএসসি 2024 সালের জন্য, যেখানে সবচেয়ে মূল আকর্ষণ প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার পুনরায় শেষ করানো হবে। প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার পুনরায় শেষ করানো হবে। ওই জিনিসটা অবশ্যই যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন অবশ্যই ওই ব্যাচের মধ্যে অ্যাটেন্ড করবেন এবং আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই দাওয়াত দিবেন। ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন, অথবা আমাদেরকে কল করলে হবে, অথবা আমাদের মেসেঞ্জারে নক করলেও হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ইনশাআল্লাহ আমাদের সাথে আবার দেখা হবে আগামী মঙ্গলবার। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।